আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এসএসসি লেভেলের ছাত্রছাত্রীরা 2026 এবং 2027 ব্যাচে যারা আছেন স্পেশালি তারা খুবই বেশি উপকৃত হবেন এই রসায়নের ক্লাসগুলো করে ইনশাল্লাহ। দেখতে তো পাচ্ছেন আমার ঝুড়িতে কি কি আছে সেটা আনবক্সিং হবে। আমি আপনাদেরকে বারবার বলে দিয়েছি আপনাদের পড়ালেখা হবে একদম প্র্যাকটিক্যালি। আর এই প্র্যাকটিক্যালি রসায়ন বুঝতে আজকে আমি কি কি নিয়েছি সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেটা আপনাদেরকে অনেক বেশি দেওয়া হয় সেটা হচ্ছে ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতা দিয়ে কিন্তু আজকে আমরা এই রসায়ন তৃতীয় অধ্যায়ের অনেক কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে আমার এখানে আছে একেবারে দুধ, তারপরে আছে শসা, তারপরে টমেটো আছে, আছে কিন্তু ডিম, আরো আছে লেবু, আরো আছে আঙ্গুর ফল। এটা খাইনি। তো যাক, আমার স্টুডেন্টরা সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যান, দেরি করে আর হবে না। বাস, মাশাল্লাহ মাশাল্লাহ। তো চলেন আমরা তাহলে আর কথা না বাড়ি আমরা এখন ক্লাসের মধ্যে প্রবেশ করব। তো চলেন, এই সমস্ত জিনিসগুলোর পরীক্ষা আকারে একেবারে লাস্টের দিকে ফাইনালি বুঝতে পারবেন যে কেন এই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। অর্থাৎ পড়াগুলো না লাস্টের দিকে একেবারে না, তার কারণ অনেক কিছুই আছে যেগুলো মাঝে মাঝে এগুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো চলেন আমরা দেরি না করে এখন আমরা মেন টপিকে প্রবেশ করব যে আজকে কি কি আলোচনা আছে। দেখেন, রসায়ন তৃতীয় অধ্যায় ক্লাস নাম্বার 1 মৌলিক এবং যৌগিক পদার্থ কি জিনিস একদম প্র্যাকটিক্যালি বুঝবো আমরা ইনশাল্লাহ। পরমাণু এবং অণু একদম ফিল নিতে পারবেন ভেতরে যে পরমাণু এরকম, অণু এরকম, প্রতীক এবং সংকেত কি একেবারে চমৎকার করে ইনশাল্লাহ জানবো। পরমাণুর গাঠনিক কণা বা পরমাণুর ভেতরের কণা, পরমাণুর ভেতরের কণাগুলো কিভাবে এসেছে না এসেছে প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে মাই ডিয়ার স্টুডেন্ট ইনশাআল্লাহ। ওকে, আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে মৌলিক পদার্থ। বাট আমি সংজ্ঞাতে যাচ্ছি না, সংজ্ঞা এখানেই থাক, সংজ্ঞা এখানেই থাক, সংজ্ঞা এখানে থাকলো। এখন আমরা আগে উদাহরণের মধ্যে প্রবেশ করব। একটু খেয়াল করি, এই যে আমরা এখানে নিলাম হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের এখানে দুইটা জিনিস আছে আমরা বুঝতে পারছি, বা দুইটা হাইড্রোজেনের পরমাণু আছে। এখন দেখেন, আমি যদি এইটাকে বিশ্লেষণ করি তাহলে আমি কি পাবো? হাইড্রোজেন পাবো প্লাস হচ্ছে হাইড্রোজেন পাবো। এরপর একটু দেখি আমরা যে নাইট্রোজেনের কথা। এটাকে যদি আমরা ভাঙি, বাট ভাঙতে গেলে কিন্তু আবার হাতুড়ি দিয়ে ভাঙা যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট। আপনি এখন মনে করেন যে হাতুড়ি দিয়ে ভাঙ, ওকে না, হাতুড়ি দিয়ে ভাঙা যাবে না। এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে তাকে ভাঙতে হবে। এখন আমরা এই নাইট্রোজেনকে যদি ভাঙি তাহলে যে নাইট্রোজেন প্লাস হচ্ছে নাইট্রোজেন পাওয়া যাবে। খেয়াল করে দেখেন, তার মানে এই পদার্থটাকে রাসায়নিকভাবে ভাঙলে এই রকমই পদার্থ পাওয়া যাচ্ছে। অর্থাৎ H2 ছিল এখানে, এটা একটা হয়েছে, আবার এটা আর একটা হয়েছে। তার মানে এই পদার্থটাকে যখন আমরা ভাঙছি তখন ওই রকমই জিনিস পাওয়া যাচ্ছে, অন্যরকম অন্য কিছু পাওয়া যাচ্ছে না। ঠিক একই রকম ভাবে নাইট্রোজেনকে যদি আমরা এখানে ভাঙি তাহলে নাইট্রোজেনের দুইটা এখানে পরমাণু পাওয়া যাচ্ছে, বাট নাইট্রোজেনই পাওয়া যাচ্ছে। বাট আপনি যদি চিন্তা করেন এখানে এই যে আমাদের পানি মশাই H2O, এটাকে যদি আমরা রাসায়নিকভাবে ভাঙি তাহলে আমরা এখানে হাইড্রোজেন পাবো, আর একটা পাবো আমরা অক্সিজেন পাবো। একটু খেয়াল করে দেখেন তো, তার মানে এই পদার্থটাকে যখন আমরা ভাঙছি তখন দুই ধরনের অন্য অন্য জিনিস তৈরি হচ্ছে। যেমন এটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন পাচ্ছি এবং অক্সিজেন পাচ্ছি, দুইটা আলাদা আলাদা জিনিস। বাট এখানে হাইড্রোজেনকে আমরা যখন ভাঙলাম তখন দুইটা জিনিস পেয়েছি, বাট দুটোই একই রকম। তাই বলছে যে এই যে দেখেন, যখন আমরা কোনো একটা পদার্থকে রাসায়নিকভাবে ভাঙবো, ভাঙার ফলে যদি ওই একটাই পদার্থ থাকে, অন্য কোনো পদার্থ আর না থাকে, তাহলে সেটা হচ্ছে যে মৌলিক পদার্থ। যদি কোনো একটা পদার্থকে আমরা রাসায়নিকভাবে ভাঙি, কোনো একটা পদার্থকে আমরা রাসায়নিকভাবে ভাঙি, হ্যাঁ, এই তো সাউন্ড নিয়ে কি কোনো প্রবলেম আছে আপনাদের? আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, নো প্রবলেম, আশা করছি। হ্যাঁ,
তাহলে যে সকল পদার্থকে আমরা রাসায়নিকভাবে যখন ভাঙবো তখন ওই একই ধরনের পদার্থ পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সে সকল পদার্থকে মৌলিক পদার্থ বলবো। বাট এই যখন পদার্থটাকে আমরা ভেঙেছি তখন দুই রকমের আলাদা আলাদা জিনিস পাওয়া গেছে। আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন যে সালফিউরিক অ্যাসিডে যে H2SO4, এই সালফিউরিক অ্যাসিডে যদি আপনি ভাঙেন তাহলে আপনি হাইড্রোজেন পাবেন, তারপর আপনি পাবেন সালফার পাবেন, আপনি পাবেন অক্সিজেন পাবেন। তার মানে এখানে তিন ধরনের আলাদা আলাদা জিনিস পাওয়া গেছে। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সে সকল পদার্থকে মৌলিক পদার্থ বলা হয়। আর যে সকল পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন নতুন পদার্থ পাওয়া যায়, সে সকল পদার্থকে যৌগিক পদার্থ বলা হয়ে থাকে। Thank you so much. Okay, thank you. Okay, thank you. Thank you so much, my dear student. হ্যাঁ, চলো আমরা মৌলিক পদার্থের এখন আপনি সংজ্ঞা দেখে নেন যে যে সকল, মানে আমি আর কিছু বলবো না, আমি অলরেডি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ বুঝিয়ে দিয়েছি। লাস্টের দিকে আপনাদের কিন্তু একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাতে 5 নম্বর রেখেছি আমি। এই 5 নম্বরের মধ্যে কে কত নম্বর পাচ্ছেন সেটা কিন্তু দেখার বিষয়। কারণ আপনি এই ক্লাসে কতটুকু মনোযোগ দিয়েছেন সেটারই কিন্তু প্রতিফলন ঘটবে আপনার পরীক্ষাতে। আচ্ছা, এবার এখন বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লিখেছি আমি, মৌল, মৌলিক পদার্থ, পরমাণু, এগুলো একই কথা। তাহলে আমরা 1 থেকে 118টা পর্যন্ত পর্যায় সারণীতে আমরা মৌল বলি না, ওগুলোকে আপনি সবগুলোকে মৌল বলতে পারবেন। আবার এই সবগুলোকে আপনি মৌলিক পদার্থ বলতে পারবেন। কেন? হাইড্রোজেন আলাদাভাবে একটা জায়গা দখল করে আছে, হিলিয়াম আরেকটা আলাদাভাবে জায়গা দখল করে আছে। তার মানে 1 থেকে 118টা যেগুলো রয়েছে সবগুলোই হচ্ছে মৌলিক পদার্থ। আর ওগুলোকে আপনি পরমাণুও বলতে পারবেন। একটু পরে আমি পরমাণু সংজ্ঞা দিচ্ছি, তখন আরো একটু ভালো করে ক্লিয়ার করবেন আপনারা। তার মানে আমরা মৌল যাহাই তাহাই হচ্ছে মৌলিক পদার্থ, এন্ড তাহাই হচ্ছে আমাদের কি পরমাণু, মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এর পরের টপিকে চলে যাব আমরা। তাহলে আমাদের মৌলিক পদার্থ গেল এবং যৌগিক পদার্থ চলে গেল। এরপরে হচ্ছে যে কি প্রতীক। এরপরে হচ্ছে যে প্রতীক। প্রতীকটা জানার আগে আমরা একটু দেখে নিই। হাইড্রোজেন যদি আমরা নাম লিখতে চাইতাম তাহলে এভাবে হতো, অর্থাৎ HYDROGEN, হাইড্রোজেন। বাট এত বড় করে না লিখে বিজ্ঞানীরা চিন্তা করলো যে আমরা হাইড্রোজেনকে শুধুমাত্র H আকারে প্রকাশ করি। এবার হিলিয়াম, আচ্ছা আমি ইংলিশ বানানটা অত পারি না, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যদি আবারও প্রকাশ করতে চায়, যদি আবারও H দিয়ে দেয় তাহলে তো ঝামেলাতে পড়ে যাবে। ছাত্রছাত্রীরা এখন এটাকে হাইড্রোজেন ভাববে নাকি এটাকে হাইড্রোজেন ভাববে। তখন চিন্তা করলো যে আহা, যেহেতু দুই H একই রকম হয়ে যাচ্ছে, তাহলে যে H এর পরে E আছে না, এটাকে নিয়ে ফেলেন, এটাকে নিয়ে ফেলেন। তাহলে কিছু কিছু আছে যেগুলোকে একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটু খেয়াল করে দেখেন আপনারা, এটা হচ্ছে মৌলের পুরো নাম, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তার মানে এটা হচ্ছে প্রতীক। কার প্রতীক? হাইড্রোজেনের প্রতীক। এটা কার প্রতীক? হাইড্রোজেনের প্রতীক। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, হিলিয়াম এটা হচ্ছে পুরো নাম, এই পুরো নামের এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। বাট এখানে একটাই দেওয়া হলো না কেন? একটাই যদি দিত তাহলে এই যে H আর H একই রকম হয়ে যেত। ওই কারণে কোনো কোনো সময় প্রতীক আমরা দেখি একটাই অক্ষর আছে, না হলে দুইটা অক্ষর আছে, আর বেশি নাই। হয় একটাই থাকবে আর না হলে দুইটাই থাকবে। তাহলে আপনি যখন HE লিখেছেন তখন আপনি এটা প্রতীকটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে হিলিয়ামের। আর যদি দুইটা একই রকম হয়ে যেত HH, তখন কোনটা হাইড্রোজেন আর কোনটা হিলিয়াম সেটা মতো শনাক্ত করা কষ্টসাধ্য হতো। তাই হাইড্রোজেনের ক্ষেত্রে জাস্ট H রাখা হয়েছে, হিলিয়ামের ক্ষেত্রে HE রেখে সেটার নামকরণটা আমরা যেন ভালো মতন বুঝতে পারি সেটা করা হয়েছে। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ঠিক একই রকম ভাবে এটাও হচ্ছে মৌল, এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম। তাহলে এখান থেকে দুইটা কথা আমাদেরকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে কি আপনার জ্ঞানমূলকের জন্য, যে প্রতীক কাকে বলা হয়। কোনো মৌলের
পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে প্রতীকের ক্ষেত্রে কোনো কোনো সময় ছোট মানে কোনো কোনো সময় একটি অক্ষর অথবা কোনো কোনো সময় দুটি অক্ষর লেখা হয়। যখন একটি অক্ষর লেখা হয় তখন শুধুমাত্র বড় হাতের যেটা ইংরেজি লেটার আছে সেটা দিয়ে লিখতে হবে। আর যখন দুইটা হবে তখন কিন্তু প্রথমটা হবে বড় হাতের, তারপরেটা হবে ছোট হাতের। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন দুইটা অক্ষর ব্যবহার হবে তখন প্রথমটা হবে বড় হাতের, দ্বিতীয়টা হবে ছোট হাতের। এবার যদি আপনি হিলিয়ামের প্রকাশটা এরকম করে লিখতে চাইতেন, এই যে এইচ তারপরে যে ই, তাহলে এটা কিন্তু রং। তার কারণ আমাকে প্রথমটা হতে হবে বড় হাতের, দ্বিতীয়টা হতে হবে ছোট হাতের, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা প্রতীক কি জিনিস? তাহলে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে এই যে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। আর এই প্রতীক আমরা দুই ভাবে লিখবো, একটা হচ্ছে যে কি এক অক্ষর দিয়ে, আর একটা হচ্ছে দুই অক্ষর দিয়ে। যেগুলো এক অক্ষর থাকবে প্রথম অক্ষরটা হবে বড়, আর যেগুলো দুই অক্ষর দিয়ে লেখা হবে সেটার প্রথম অক্ষর হবে বড়, দ্বিতীয় অক্ষর হবে ছোট। আশা করছি আমার ছাত্রছাত্রীরা ক্লিয়ার একেবারে। জানিয়ে দেবেন একটু কষ্ট করে যে আপনাদের সম্পূর্ণভাবে ক্লিন হয়েছে কিনা। এই তোদের আজকে ক্লিয়ার হলে কিন্তু তোদের ধনিয়া পাতা দিব রে। তোদের তো বারবারই বলি ধনিয়া পাতা ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা তোদের জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আফিফা পারভিন, ওরে বাপরে তুইও ক্লাসে আসছো। মেহজাবিন মারিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সমস্যা নেই, পরবর্তীতে ক্লাসটা কিন্তু থাকবে, যেটা আপনারা পরে দেখতে পারবেন আবার, নো প্রবলেম। কি ঘ্রাণ রে, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ সাবিকুন্নাহার মিম, ঠিক আছে। তারপরে হচ্ছে আবির বলেছে ফুল ক্লিয়ার্ড। সাজ্জাদ হোসেন বলেছে স্যার 2025। বাপরে 2025 লে করে নে ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। মিস ইওর ধনিয়া পাতা। এখন থেকে ধনিয়া পাতা প্রত্যেকটা ক্লাসে একবারে জীবন্ত নিয়ে আসার চেষ্টা করবে, যে জীবন্ত ধনিয়া পাতা। তোদেরকে ধনিয়া পাতা দিব, চিন্তা করিস না। আর শোন আর শোন, দেখ এবার এখন তোদের সাথে আমার কথা, তোদের সাথে আমার কয়েকটা কথা আছে, আগে সেরে লি সে কথা। আচ্ছা এটা আগে টেনে নি। তোদের সাথে আমার কয়েকটা কথা আছে। কোন একজন কল দিয়ে দিয়েছিল। মুরগি খায় ধান, দেলোয়া স্যার আমার জান। ওকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাদের জন্য তো কয়েকটা আমার কথা আছে, আগে সে কথাগুলো আগে তো শুনতে হবে নাকি। এক নাম্বার কথা, দুই নাম্বার কথা, তিন নাম্বার, তারপরে আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোরা কিন্তু আমার সাথে বেমানি করবি না, আমি বলে দিলাম। তোরা অনেকজনই কিন্তু ভিডিও দেখছিস, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করছিস না। তোরা সাবস্ক্রাইব যদি না করিস, তোদেরকে আমি কিন্তু বলে দিলাম, এই যে ধনিয়া পাতা আছে না, রস একবারে তোর চোখের মধ্যে একবার ঢেলে দিব কিন্তু। অথবা এটাও যদি না হয় তোর চোখে কিন্তু আমি একবার লেবু পাতা লেবুর রস কিন্তু ঢেলে দেবো একবারে। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোকে, সাবস্ক্রাইব। হ্যাঁ এবার মাস্ট 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 অবভিয়াসলি। আর আমার বাসা কোথায় তোরা জিজ্ঞাসা করিস, আমি তো রাজশাহীতে থাকি, আর আমি চাঁপাইনবাবগঞ্জের ছেলে। তো এখানে কি লেখা আছে পড়ে লিখবো বাকিটুকু। যাক, অনেক সময় তোদের নিয়ে ফেলেছি, এখন আমরা পরবর্তী অংশতে প্রবেশ করব। পরবর্তী অংশতে চলেন 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 চলেন। বাপরে বাপ, এসএসসি 24, 23, 25 সব লাগছে এখানে। আজকে হাজির হয়ে গেছে আমার স্টুডেন্টরা, আলহামদুলিল্লাহ। এবার এখান থেকে একটা এমসিকিউ আসবে। এমসিকিউটা হচ্ছে অণুতে পরমাণুর অনুপাত। অণুতে পরমাণুর অনুপাত। তো সেটার জন্য তাহলে আমাকে আগে জানতে হবে যে পরমাণু কি জিনিস এবং অণু কি জিনিস। হ্যাঁ, তো এটা আমি এখানে সুন্দর করে এমসিকিউ এর জন্য রাখলাম।
দেখেন পরমাণুর সংজ্ঞা, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, পরমাণুর সংজ্ঞা আমি যদি বলি 100 জন স্টুডেন্টের মধ্যে 95% স্টুডেন্টের আনসারটা খুব সহজভাবে হবে বা তারা সহজভাবে দেওয়ার চেষ্টা করবে। বাট পরমাণুর সংজ্ঞা এই যে এইভাবে যখন আপনি দিবেন তখন টিচার যে কত খুশি হবে। পরমাণু কি জিনিস? পরমাণু বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে আগে এই প্রত্যেকটা কথাগুলোকে আগে আমি ভাঙার চেষ্টা করি, আগে ভাঙি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসেন কি বলছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আমরা একটু আগে দেখেছিলাম না যে এই যে H2 এবার এই যে এটা মৌলিক পদার্থ ছিল, এবার মৌলিক পদার্থকে যখন আমরা ভাঙলাম তখন H পেয়েছিলাম এবং আমরা H পেয়েছিলাম। তাহলে এটা হলো মৌলিক পদার্থ, আর এই মৌলিক পদার্থটার এটা হলো একটা ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম কণা। তাই বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা সেটাই কিন্তু পরমাণু, সেটাই কিন্তু পরমাণু। হ্যাঁ, তার মানে এটাও হচ্ছে পরমাণু, এটাও হচ্ছে পরমাণু, এটাও পরমাণু, এটাও পরমাণু। তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কি পরমাণু হতে পারবে না স্যার? অবশ্যই হতে পারবে, বাট ওটা সিস্টেমেটিক্যালি যাবে আলাদাভাবে। বাট আমাদের সংজ্ঞাটা শিখতে হবে মৌলিক পদার্থ দিয়ে, তাহলে আপনার মাইন্ড সেটআপটা ঠিক থাকবে। এবার আসেন, তাহলে আমাকে বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই। তাহলে আমরা এটা বুঝে নিয়েছি যে মৌলিক পদার্থের এগুলো হচ্ছে ক্ষুদ্রতম কণা, এগুলো হচ্ছে ক্ষুদ্রতম কণা। বাট বলছে যে তোমার স্বাধীন অস্তিত্ব নেই, তোমার স্বাধীন অস্তিত্ব নেই। তাহলে স্বাধীন অস্তিত্ব থাকা মানে কি, আর স্বাধীন অস্তিত্ব থাকা না মানে কি? স্বাধীন অস্তিত্ব থাকা মানে তাকে আর ভাঙা যাবে না, তাকে আর ভাঙা যাবে না। আর স্বাধীন অস্তিত্ব নেই মানে তাকে ভাঙতে পারা যাবে। তার মানে এই যে এটাকে যদি আমরা ভাঙি, আসলে তো আমরা এটা হাইড্রোজেন আকারে চিন্তা করছি, কিন্তু এটা তো হচ্ছে দেখতে আসলে খুবই ছোট। এটা হাইড্রোজেন আকারেও চিন্তা করছি, বাট দেখতে তো এটা ছোট, অর্থাৎ পরমাণু তো খুবই ক্ষুদ্র, পরমাণু খুবই ক্ষুদ্র, তাই তো কথা, তাই তো কথা। তো এই যে যেহেতু দুইটা আছে, তার মানে আমরা এই যে দুইটা এরকম হয়ে একসাথে যুক্ত হয়ে আছে, এরকম জাস্ট বোঝানোর জন্য, বোঝানোর জন্য, বোঝানোর জন্য। তার মানে মৌলিক পদার্থের এই যে ক্ষুদ্রতম কণা সেটার নামই হচ্ছে পরমাণু। বাট বলছে তোমার স্বাধীন অস্তিত্ব নেই। স্বাধীন অস্তিত্ব নেই মানে তাকে আরো ভাঙা যায়, তাকে আরো ভাঙা যায়। ইয়েস, আপনারা জেনে থাকবেন যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তার মানে পরমাণু স্বাধীন নয়। যদি তাকে ভাঙা না যেত তাহলে সে স্বাধীন। তাই আমরা দুইটা ইনফরমেশন ক্লিয়ার করলাম। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, তাহলে তাকে ভাঙা যায়। তাহলে এই অংশটুকু আমরা ক্লিয়ার করলাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে অর্থাৎ ক্ষুদ্রতম বাবু হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এটা বা এটা একই জিনিস আমরা চিন্তা করছি। এখন ধরেন যে এই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে যে কি ক্লোরিন, এরা বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। তার মানে পরমাণু আর পরমাণু এই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, ছোট ছোট জিনিসগুলাই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তার মানে কি বোঝাতে চেয়েছে দেখেছেন, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু এরাই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, আর এগুলোকেই বলা হয় পরমাণু। তাহলে পরমাণু পুরো সংখ্যাটা দেখার চেষ্টা করেন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তার মানে এই ছোট ছোট জিনিসগুলোই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এখন পরমাণু ক্ষুদ্রতম কণা গেল। তাহলে এখন অণু আমরা কি বুঝবো? অণু কাকে বলা হয়? অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন দেখি আমরা কার্বন ডাইঅক্সাইড, এটা যৌগিক পদার্থ না মাই ডিয়ার স্টুডেন্ট? এটা যৌগিক পদার্থ না? অবভিয়াসলি এটা যৌগিক পদার্থ। তাহলে এই যে যৌগিক পদার্থগুলো আমি যদি একটা বক্সে চিন্তা করি, একটা বক্সে যদি আমি চিন্তা করি যে অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড, অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড আছে, তো আমি জাস্ট বোঝানোর খাতিরে চারটা আমি ব্যবহার করেছি। তো এগুলো তো অনেক ছোট, জাস্ট এগুলো আমরা প্রকাশ করছি এভাবে, সে এগুলো খুবই ছোট, খুবই ছোট। অর্থাৎ আমরা বক্সের যদি এরকম এরকম করে চিন্তা করি, এগুলো আর কি এরকম কার্বন ডাইঅক্সাইডের এক একটা, এগুলো হচ্ছে কি কণা। বাট চিন্তা করছি আমরা এটাও কণা, কিন্তু এর মধ্যে একটা নেই, বরং দুই ধরনের জিনিস রয়েছে, কার্বন এবং অক্সিজেন। তার মানে এটা হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তার মানে এটা হচ্ছে যে আমাদের অণু। তারপরে ঠিক একই রকম ভাবে HCl, এটা যৌগিক পদার্থ
HCl এটা যৌগিক পদার্থ, তার মানে এখানে একটা মৌলিক পদার্থ আছে, মৌলিক পদার্থ হচ্ছে দুইটা মিলে যৌগিক পদার্থ, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের অণু। এবার আমি যদি শুধুমাত্র চিন্তা করি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তার মানে অবভিয়াসলি এটাও হচ্ছে কি একটা অণু, এটা একটা অণু। তাহলে এখন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা পরমাণু বললাম, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বললাম। কিন্তু কথা হলো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কি, মানে মৌলিক পদার্থের মধ্যে কি অণু পাওয়া যায় কিনা? যেমন একটু চিন্তা করে দেখেন, এই যে এটা হচ্ছে মৌলিক পদার্থের, কিন্তু দেখেন H2 যেটা, আমি একটু মুছে দিয়ে অংশটুকু, দেখেন আমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে এই যে N2 এটা কি পরমাণু নাকি অণু, এটা কি পরমাণু নাকি অণু, এটা কি পরমাণু নাকি অণু? দেখি আপনারা বলেন তো, এটা কি পরমাণু নাকি অণু? খুব তো চালাক হয়ে গেছেন আপনারা, দেখি এবার তাড়াতাড়ি করেন। স্যার HSC 27 শারমিন সুলতানা, আচ্ছা ঠিক আছে। ও তাহলে তো তোরা সবই পারবি, মানে তোরা তো বড় হয়ে গেছিস এখন। বল 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 বল, এটা কি পরমাণু নাকি অণু? এটা তো অনেক ছাত্রছাত্রী কিন্তু আটকে যায়। আবার সাব্বির রহমান প্রথমে বলেছে অণু। হাবিবুর রহমান রাজ SSC 2024 আপনার পদার্থ বিজ্ঞান ক্লাস করে 95 পেয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আফিফা পারভিন বলেছে অণু, সামিত রহমান বলেছে অণু, সাফা তাসনিম সুমি বলেছে অণু, হাবিবুর রাজ বলেছে অণু। আলহামদুলিল্লাহ 25 ব্যাচ, তাও কেমিস্ট্রি ক্লাস দেখছে। আচ্ছা আফিফা পারভিন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে অণু, তার মানে দুইটা কিন্তু জিনিস আছে এখানে। ন্যূনতম যদি একটা হয় তাহলে সেটা পরমাণু, আর একের অধিক হলে সেটাই অণু, একের অধিক হলে সেটাই অণু। তার মানে আপনি একটু খেয়াল করে দেখেন, ও জাস্ট এটা হচ্ছে পরমাণু, বাট আমি যখন O2 অথবা O3 চিন্তা করব তখন এটাও অণু, এটাও অণু। তার মানে একটা যদি হয় তাহলে সেটা পরমাণু, দুইটা অথবা দুইয়ের অধিক যখন হবে তখনই সেটা কি হয়ে যাবে, আবার অণু হয়ে যাবে। তাহলে পরমাণু কি জিনিস, অণু কি জিনিস, সেটা আমরা তো বুঝলাম। এখন আমাদেরকে ওই জিনিসটা অণুতে পরমাণুর অনুপাত, এটা থেকে এমসিকিউ আসে। অণুতে পরমাণুর অনুপাত এর 3টা উদাহরণ দেওয়া আছে, যে NH3 অর্থাৎ অ্যামোনিয়া, তাহলে যে এই অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? 1:3। খুবই সোজা, দেখেন আমাকে যখন বলবে যে এটিতে বা অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত, নাইট্রোজেন কয়টি রয়েছে? একটি, হাইড্রোজেন রয়েছে 3টি, তাহলে যে 1:3। এবার আমাকে যদি বলতো অ্যামোনিয়াতে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের অনুপাত কত, তখন আনসার হতো 3:1। কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত? তাহলে কার্বন আছে একটি, অক্সিজেন আছে 2টি, তার মানে 1:2। যদি আমাকে উল্টা করে করতো অক্সিজেন এবং কার্বনের অনুপাত কত, তখন হতো 2:1। তাহলে মিথেনে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত? 1:4। আবার যদি হাইড্রোজেন এবং কার্বন বলতো তাহলে 4:1। এইভাবে আমাকে আনসারগুলো এমসিকিউতে করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আসল তথ্য এই তৃতীয় অধ্যায় থেকে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে পরমাণুর ভেতরের কণা। আমরা এবার পরমাণুর ভেতরের কণার দিকে যেতে চাচ্ছিলাম, বাট আপনাদের জন্য আমি যে ঝুড়িতে করে জিনিসগুলো নিয়ে আসছিলাম, সেই জিনিসগুলো এখন মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ সেটা তো আপনাদেরকে শনাক্ত করতে হবে, সেটা তো আপনাদেরকে এখন শনাক্ত করতে হবে। চলেন এবার কোনটা মৌলিক পদার্থ আর কোনটা যৌগিক পদার্থ আমরা এখানে শনাক্ত করার চেষ্টা করি। এখানে আছে দুধ, আমি দুধের কথাই চিন্তা করছি। দুধ অবভিয়াসলি যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ? তখন দুধের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড রয়েছে, বিভিন্ন ধরনের ফ্যাট রয়েছে, তার মানে অনেকগুলো পদার্থ একসাথে এখানে মিশ্রিত অবস্থায় রয়েছে, তার মানে এটা হচ্ছে যৌগিক পদার্থ। শসা অবভিয়াসলি এর মধ্যে পানি সহ বিভিন্ন ধরনের অনেক জিনিসই রয়েছে এর ভেতরে, যৌগিক পদার্থ। আমার প্রিয় ধনিয়া পাতা অবভিয়াসলি যৌগিক পদার্থ, কেন এর ভেতরে অনেক ধরনের
পদার্থ একসাথে মিশ্রিত অবস্থাতে রয়েছে। ঠিক একই রকম ভাবে গাজর থেকে শুরু করে এই যে টমেটো, ডিম, এগুলো সবগুলোই যৌগিক পদার্থ। কেন? এগুলোর মধ্যে এক ধরনের শুধুমাত্র উপাদান নেই, এগুলোর মধ্যে অনেক অনেক উপাদান রয়েছে। তাই এই প্রত্যেকটাই আমি এখানে যেগুলো রেখেছিলাম সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে যে যৌগিক পদার্থ মাই ডিয়ার স্টুডেন্ট। গেল আমাদের মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ নিয়ে। আশা করছি আপনাদের কোনো ধরনের ঝামেলা কোনো সময়ই হবে না। হ্যাঁ, এখন আমাদের ফাইনাল যেটা টপিক সেটা হচ্ছে যে কি আমাদের পরমাণু সম্পর্কে ধারণা আমরা লাভ করতে চাচ্ছিলাম। তো পরমাণু সম্পর্কে ধারণা আমরা লাভ করব। তো এই যে এখানে আমরা একটা চশমার মেটাল দেখতে পাচ্ছি, এটা কিন্তু মেটাল, এটা মেটাল। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে যে আপনার লোহার তৈরি, ঠিক আছে? তাহলে আমরা এই যে লোহার তৈরি জিনিসটাকে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করি তাহলে কি ঘটনা ঘটবে? আস্তে আস্তে এর ভেতরে যে পরমাণু আছে সেটা কিন্তু দেখা যাবে। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, তো চলে আমরা এখন এই যে এটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে মনে করেন যে জুম করছি, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করতে করতে দেখা গেল যে তার ভেতরে এক একটা পরমাণু এইভাবে কিন্তু লুকায়িত আছে। চলেন একটু বুঝার চেষ্টা করি, আমরা বুঝার চেষ্টা করি একটু মাই ডিয়ার স্টুডেন্ট। চলেন এই যে তুমিও থাকো এখানে, তোমাকেও রাখলাম এখানে, তুমি থাকো, পড়িও না কিন্তু। তার মানে আমরা যখন এটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখলাম তখন দেখলাম যে তার ভেতরে ছোট ছোট জিনিসগুলো একটার পরে আরেকটা সাজানো গোছানো অবস্থাতে রয়েছে রে। বাবা, তো আমরা আবার চিন্তা করছি যে এই যে এগুলো কিন্তু এক একটা পরমাণু, আচ্ছা এই যে পরমাণু তোমরা যে সবাই আছো এখানে, তোমাদের মধ্যে কি আছে না আছে সেটাও তো আমাদের জানার ইচ্ছা হইতে পারে। তো আমরা কি করবো জানেন? যে কোনো একটাকে আরো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখবো, আমরা। হ্যাঁ, ধরেন যে কোনো একটাকে আমরা নেব। ধরেন যে কোনো একটাকে আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করছি, জুম করতে ফাইনালি আমরা এইরকম অবস্থা পাবো কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এইরকম অবস্থা পাবো। তার মানে ঘটনা কোথায় লুকায় আছে দেখেন। তাহলে আমরা যে কোনো একটাকে যখন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখলাম তখন আমরা তাদের অবস্থাটা ঠিক এইরকম ভাবে পেলাম। তাহলে এই যে মাঝখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা বাবু বসে আছে, আর এখানে এই যেগুলো হচ্ছে কক্ষপথ, আর কক্ষপথে কি যেন ছোট ছোট আছে। তাহলে আমরা তিনটা ইনফরমেশন এখান থেকে পেলাম। একটা হচ্ছে যে কি কক্ষপথ রয়েছে, তারপরে কক্ষপথে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, আর এই যে মাঝখানে কেউ একজন রয়েছে। এই যে মাঝখানে কেউ একজন রয়েছে না, এটার নামই হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস এটা। তারপরে এই যে কক্ষপথে যেগুলো ছোট ছোট কণা দেখতে পাচ্ছেন না, সেগুলো হচ্ছে ইলেকট্রন, মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, কি আমি দেলোয়ার হোসেন থেকে লাইভে গেছি নাকি? হাই, কি করেছি আমি নাকি দেলোয়ার হোসেন থেকে লাইভে গেছি। আমি আমার ইউনিক টিচিং মেথড থেকে লাইভে না গিয়ে আমি দেলোয়ার হোসেন থেকে লাইভে গেছি। আর যাক, ভুল হয়ে গেছে এটা। আমিও তো বলছি যে ব্যাপার কি, এখানে আমার পরিচিত অনেকজনেরা লাইভে আমি দেখতে পাচ্ছি। হাই, কি অবস্থা হইলো? আচ্ছা, এই লাইভটা একটু শেয়ার করে দিতে হবে আমার পেজে, যাতে করে থামেন। এত বড় ভুল আমি কেমনে করলাম? আর যাক, আমার যারা অডিয়েন্সরা আছে, মানে আমার যারা ফ্রেন্ডরা আছে, তারা কি ভাববে? তারা ভাববে যে কি করতে আসছে এখানে। আসলে আমি আমার ইউনিক টিচিং মেথড যে আমার ফেসবুক পেজ আছে, ওইখানে
মানে নিতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো হঠাৎ করে এখানে কেন লাইভে আমি এটা ভুল ক্রমে হয়ে গেছে আসলে, মানে আমার প্রোফাইল থেকে আমি আমার পেজে সুইচ না করেই আমি লাইভে প্রবেশ করে নিয়েছি। যাক, তো যাই হোক, আমি লাইভটাকে শেষ করব। তাহলে আমাদের এই যে মাঝখানে বাবু রয়েছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এগুলো হচ্ছে যে কি আমাদের ইলেকট্রন, 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 ইলেকট্রন। এবারে নিউক্লিয়াসকে যদি আরো জুম করে দেখা যায়, এই নিউক্লিয়াসকে যদি আরো জুম করে দেখা যায়, চলেন আমরা এই নিউক্লিয়াসকে জুম করে দেখবো একবারে। এই যে নিউক্লিয়াস নিলাম, এই নিউক্লিয়াসকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করতে 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 যদি যাওয়া যায়, তাহলে ঠিক এইরকম অবস্থা পাওয়া যায়, ঠিক এরকম অবস্থা পাওয়া যায়। তার মানে ফাইনালি আমাদের পরমাণুর অবস্থা হলো ঠিক এইটা। তার মানে আমাদের এই যে চশমার যে কাঠিটা ছিল, সেটাকে আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি জুম করি, তাহলে এখানে কি পাওয়া যাবে? অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যাবে, যেগুলোর নাম হচ্ছে পরমাণু। আমরা যদি যে কোনো একটা পরমাণুকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখি, তার মানে তার অবস্থাটা ঠিক এইরকম দেখা যাবে। আর আমরা যদি এই নিউক্লিয়াসকে সহকারে আবারও জুম করে দেখি, তার মানে অবস্থাটা ঠিক এইরকম দাঁড়ায়। এখন আমাদের কথা হলো যে এই যে এখানে ছোট ছোট বাবুগুলোকে যেগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম কি? এগুলো আমি কালোগুলোকে নাম দিয়েছি আপনার প্রোটন, আর এই নীলগুলো একটু মানে হালকা একটু নীল টাইপের যেগুলো, সেগুলো হচ্ছে যে নিউট্রন। তার মানে এই যে এই কালো বাবু যেগুলো আছে না, সেগুলো হচ্ছে যে কি আমাদের নিউট্রন, আর নিউট্রনই বললাম জান। আর যেগুলো আছে সবুজ, এই যে যেগুলো আছে সবুজ, সেটা হচ্ছে যে কি আমাদের প্রোটন। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস জানতে পারলাম যে নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, আর প্রোটনকে ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। এবার এখন এই যে কালো বাবু যেগুলো আছে বড় করে, আরেকটা কালো বাবু, তো আমি ওটাকে লাল বাবু দিয়ে প্রকাশ করছি, মানে এগুলো হচ্ছে লাল বাবু। এই লাল বাবু যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে কি আমাদের ইলেকট্রন। ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের ই বা ই মাইনাস, তবে ই মাইনাসটা হচ্ছে বেস্ট। এখন আসে এই যে নিউক্লিয়াস কাকে বলা হবে? নিউক্লিয়াসের মধ্যে কে আছে? প্রোটন এবং নিউট্রন আছে। তাহলে আপনি বলতে পারবেন প্রোটন এবং নিউট্রন বহন করছে কে? নিউক্লিয়াস। তাহলে প্রোটন এবং নিউট্রন বহনকারী পরমাণুর সবচাইতে ভারী কণিকা যেটা, সেটাই হচ্ছে যে কি নিউক্লিয়াস। তার মানে একটা পরমাণুর সবচাইতে ভারী কণিকা কি? নিউক্লিয়াস। তাহলে ভারী কণিকাটা কি কি বহন করে? প্রোটন এবং নিউট্রন। তাই বলছে যে প্রোটন এবং নিউট্রন বহনকারী পরমাণুর সর্বাপেক্ষা ভারী কণাকে নিউক্লিয়াস বলা হয়। এবার আসেন যে আমাকে এই যে প্রোটন কাকে বলে, নিউট্রন কাকে বলে, আর ইলেকট্রন কাকে বলা হয়? প্রোটন নিউক্লিয়াসে অবস্থিত, প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ, তো এটা পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এটা কেন পজিটিভ হয়েছে, কেন নেগেটিভ হয়েছে, সেটা ধারণা কিন্তু অবভিয়াসলি আছে। তবে এইটা ধারণা আমরা দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায়ে, এটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক এবং প্রোটনের চার্জ ধনাত্মক। এটা তবে আমরা আপাতত মনে রাখি যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে আধানহীন বা তার কোনো চার্জ নেই। তাহলে এখন দেখেন প্রোটন এবং নিউট্রন বহন করছে কে? নিউক্লিয়াস। তাহলে প্রোটন এবং নিউট্রন বহনকারী পরমাণুর সর্বাপেক্ষা ভারী কণাকেই কি বলা হবে? নিউক্লিয়াস বলা হবে। এবার এখন প্রোটন কাকে বলা হয়? পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত কণাকে প্রোটন বলা হয়। এবার নিউট্রন কাকে বলা হয়? পরমাণু নিউক্লিয়াসেই কিন্তু নিউট্রন আছে, তাহলে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ঋণাত্মক আধানহীন কণা, আধান বা চার্জ, তার কোনো আধান নেই বা চার্জ নেই, তাহলে আধানহীন কণাকে কি বলা হবে? নিউট্রন বলা হবে। এবার ইলেকট্রন কাকে বলা হবে? এই ইলেকট্রনগুলো কিন্তু কক্ষপথে ঘূর্ণায়মান আছে, তাহলে পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ঋণাত্মক আধানযুক্ত কণাকে ইলেকট্রন বলা হয়। পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ঋণাত্মক আধানযুক্ত কণাকে ইলেকট্রন বলা হয়। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটার সংজ্ঞা এখানে আমরা খাওয়ার চেষ্টা করলাম। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাদের চার্জ সম্পর্কে জানলাম, এবার তাদের কি প্রকাশ করার নিয়ম সেটাও কিন্তু আমরা জানলাম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক। আর আজকের টপিক থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আছে 5টি, প্রশ্ন আছে মাত্র 5টি। এই 5টি প্রশ্নের উত্তর কে দিতে পারছে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এই 5টি এমসিকিউ আকারে আপনাদের প্রশ্ন করা হবে। চলেন এমসিকিউ।
এখন এই 5 নম্বরের মধ্যে কে কত নম্বর পাচ্ছেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয় হবে। পরীক্ষা কোনটি মৌলিক পদার্থ? 1 নম্বরে আছে NH3, 2 নম্বরে আছে N2, 3 নম্বরে আছে H2। ক্যালসিয়ামের প্রতীক কোনটি? Ca, তারপরে C, Ca। অ্যামোনিয়ার 10টি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? দেখেন, আপনারা আগে পরীক্ষা দিয়ে দিবেন, আনসারগুলো আগে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আমি পরে আনসার বলে দিচ্ছি। 4 নম্বর এবং 5 নম্বর আছে। দেখেন, প্রোটন ও নিউট্রনের চেয়ে ইলেকট্রন কত গুণ কম ভারী? নিউট্রনের প্রতীক কোনটি? আপনারা আগে আনসার করে নেবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। চল, কোনটি মৌলিক পদার্থ? এখানে দুটোই উত্তর আছে, নাইট্রোজেনের উত্তর আছে, হাইড্রোজেনের উত্তর আছে। তার দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ক্যালসিয়ামের প্রতীক কোনটি? অবভিয়াসলি Ca। এখানে সি বড় হাতের আছে, কিন্তু আমরা দেখেছিলাম প্রথমটা বড় হাতের হলে তারপর এটা অবভিয়াসলি ছোট হাতের হবে। অ্যামোনিয়ার 10টি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? এই প্রশ্নটা আপনারা ধরে রাখেন যে আপনাদের এমসিকিউতে আসবে। অ্যামোনিয়া তার মানে যে NH3, অ্যামোনিয়ার 10টি অণু। তাহলে আগে অ্যামোনিয়ার একটা অণুতে কয়টা পরমাণু আছে দেখি। নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3টা। তার মানে আছে কতটি? একটাতে আছে 4টি পরমাণু। এই যে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3টা। তার মানে একটা অণুতে 4টা পরমাণু বিদ্যমান। তাহলে অবভিয়াসলি 10টাতে কত থাকবে? 40টি থাকবে। তার মানে গরুর গতে 40। এটা রাইট আনসার। এটা মুখস্থ বিদ্যা, 1840 হবে। নিউট্রনের প্রতীক কোনটি? অবভিয়াসলি গরুর গ N, ছোট হাতের। একটু আগে আমরা এগুলো দেখে আসলাম। এখন কে কত নম্বর পেয়েছিলেন আপনাদের পরীক্ষাতে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি এত নম্বর পেয়েছিলাম। ব্যাস, এনাফ। তো যাই হোক, আমি আজকে প্রোফাইল থেকে লাইভে চলে আসছি, এটা ভুল বশত আসলেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।